এসআইআর কে ঘিরে রাজনৈতিক দলগুলোর নানা রকম বাকবিতণ্ডা, বক্তব্য আমরা শুনছি সরকার পক্ষে, বিরোধী পক্ষে। রাজনৈতিক দলগুলো ঠিক কি অবস্থানে রয়েছে? প্রত্যেকেই চেষ্টা করছে নিজের মতো করে কিছু সুবিধা যাতে আদায় করে নেওয়া যায়, এখান থেকে কিছু ফায়দা তোলা যায়, কিন্তু তাদের অবস্থান কি রয়েছে এই মুহূর্তে? দুটো প্রক্রিয়া চলছে সফি একই সঙ্গে। একটা রাজনৈতিক প্রক্রিয়া চলছে প্রধানত রাজনৈতিক দলগুলোর মধ্যে, আর একটা সামাজিক প্রক্রিয়া চলছে। এই সামাজিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া, এতে কিন্তু কোনো রাজনৈতিক দলের থাকা এই চিত্রের মধ্যে বাধ্যতামূলক নয়। সোফিয়া, তুমি জানো, আমাদের দর্শকরা জানেন, আমাদের সংবিধানে কোথাও পলিটিক্যাল পার্টি বলে কোনো শব্দের উল্লেখ নেই। আমাদের রাজনৈতিক ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় কোনো পলিটিক্যাল পার্টির থাকার কোনো দরকার নেই, শুধু সংবিধান অনুসারে চলবে। নাগরিক, দেশের মানুষ, এবং অপারেটিভ শব্দটা কি, যে আইন অনুসারে ভোটার তালিকা তৈরি হয়, অর্ডিনারি রেসিডেন্ট, সাধারণভাবে যে যেখানে থাকে সে ভোটার তালিকায় তার নাম তোলার অধিকারী। সেই কাজটা নির্বাচন কমিশন হঠাৎ করে অল্প সময়ের মধ্যে অনেক দিনে পুরনো একটা তালিকাকে রেফারেন্স তালিকা হিসেবে ধরে শুরু করেছে। তাই অনেক প্রশ্ন আছে, বিহারে অনেক প্রশ্ন উঠেছিল, সেটা আমরা এখানে আলোচনা আজকের দিনে অন্তত করছি না। আমি শুভাশিসের সঙ্গে সুর মিলে এটা শুধু বলবো যে ওই যে সামাজিক প্রক্রিয়া যেটা চলছে, সাংবিধানিক প্রক্রিয়া যেটা চলছে, আর রাজনৈতিক প্রক্রিয়া যেটা চলছে, এই দুটোকে আমাদের আলাদা করে দেখতে হবে। এটা শুরু হওয়ার আগে এবং এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি গতকালও পর্যন্ত বলেছেন, গত পরশুদিনও পর্যন্ত বলেছেন, এটা বয়কট করুন। প্রথম কথা হচ্ছে, বয়কট করার কোনো জায়গা নেই। দেশের নির্বাচন কমিশন একটাই সাংবিধানিক প্রতিষ্ঠান, রাজ্যের এক একটা করে নির্বাচন কমিশন থাকে, সেটা সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, ক্ষমতা অনেক সীমিত। আমার দেশের ভোটার হিসেবে আমার নাম নথিভুক্ত করে আমাকে রাখতে হলে আমাকে এই নির্বাচন কমিশনের ভোটার তালিকাতেই নাম তুলতে হবে। কোটি কোটি মানুষ সেটা করছেন এবং তাতে আতঙ্কের কোনো কারণ নেই। আত্মবিশ্বাসের সঙ্গে সতর্ক থেকে নিজের নামটা সকলকে তোলাতে হবে। এই বিষয়ে আবিদ সাহেব আমার থেকে অনেক বেশি ভালো করে বলবেন। রাজনৈতিক প্রক্রিয়া যেটা, সেটা নিয়ে খুব সংক্ষেপে ছোট্ট করে আমার শেষ কথাটা বলে শেষ করি। সেটাতে কিন্তু যেটা আমরা বলছি, এটা কিন্তু একতরফা কোনো খেলা হচ্ছে না। ওই যে কোটি কোটি অনুপ্রবেশকারীর নাম বাদ চলে যাবে, ফলে মুসলমানদের নাম সব বাদ চলে যাবে, ফলে বিজেপি গড়গড়িয়ে ভোটে জিতে যাবে, এই প্রক্রিয়া বিহারেও হয়নি, এনআরসির সময় 6 বছর আগে আসামেও হয়নি, পশ্চিমবঙ্গে এখন হবে না। সেই জন্য যে ভীতি, আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, তার থেকে দূরে থেকে, তার দ্বারা প্রভাবিত না হয়ে নাগরিকদের কর্তব্য হবে এই প্রক্রিয়া অংশগ্রহণ করা, দেশের সংবিধানের সঙ্গে, যার প্রতি আমরা আনুগত্য প্রত্যেকেই প্রকাশ করি, করতে আমরা বাধ্য, সেই সংবিধান সম্মতভাবে এই প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করা এবং নিজের নামটি ভোটার তালিকায় তোলা। আবারও বলছি, আবিদ সাহেব এই বিষয়ে বিস্তারিত বলবেন। নানা রকম প্রক্রিয়া আছে, অনলাইন আছে, অফলাইন আছে, বাড়িতে ফর্ম দিয়ে গেছে, আমারও বাড়িতে ফর্ম এসে গেছে, গতকাল আমি কিছুটা আলোচনা করেছি। খুব অসুবিধা হলে তারও বিধান আছে, আর অসুবিধা সাধারণভাবে হওয়ার কথাও নয়। এই প্রক্রিয়া আমাদের সকলকে অংশগ্রহণ করতে হবে সোফিয়া, এটা হচ্ছে একদম বটম লাইন। পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। বয়কট করো, করবো না, এর কোনো উপায় নেই। 80 বছর হয়ে গেছে, প্রায় দেশ ভাগ হয়েছে, কিন্তু ইতিহাস তো এত সহজে সমাজকে ছেড়ে চলে যায় না। বিহার, কর্ণাটক, তামিলনাড়ুর তো এই সমস্যা নেই, পশ্চিমবঙ্গের আছে, পাঞ্জাবের আছে। পাঞ্জাবেও ততটা নেই, কিন্তু পাঞ্জাবে পুরোপুরি পপুলেশন এক্সচেঞ্জ হয়েছিল বলে নেই। পশ্চিমবঙ্গে পপুলেশন এক্সচেঞ্জ তো হয়নি, হিংসা হয়েছে, দাঙ্গা হয়েছে, কিন্তু বহু মুসলমান রয়ে গিয়েছিলেন এখনকার পশ্চিমবঙ্গে, বহু হিন্দু রয়ে গেছিলেন তখনকার পূর্ব পাকিস্তানে। অনেক পরে ইতিহাসের নানা ধারা বেয়ে 71-এর একটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম,
তারপরে নানা সময় নানা ঘটনা সে দেশে, সর্বশেষ গত 1 বছর আগে, মাত্র 2024 সালে, আমি 71 থেকে 2024-এর কথা বলছি। কত বছরের কথা বলছি? 53 বছরের কথা বলছি। 2024-এ আবার বাংলাদেশ থেকে বহু মানুষ, তাদের মধ্যে একটা বড় অংশ হিন্দু, ওদেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছেন এখানে। তাদের মধ্যে আমি ব্যক্তিগতভাবে নিশ্চিতভাবে জানি, অনুমান না, জানি, আবিদ সাহেব যেখানে থাকেন এই রাজারহাট নিউ টাউন অঞ্চলে, বাংলাদেশে ওই সময়কার শাসক দলের বহু মন্ত্রী, নেতা, আওয়ামী লীগের যারা বড় নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, তারা ওখানে আছেন এখন। এরা অবৈধ অনুপ্রবেশকারী নন, এরা রাষ্ট্র আশ্রিত। মনে রাখা দরকার, যে প্রতিবেশী দেশটি থেকে অনুপ্রবেশের কথা সোফিয়া আমরা বলছি, সে প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী সে দেশের অভ্যন্তরীণ রাজনীতির কারণে 1 বছর 4 মাস হলো ভারতে রয়েছেন, এবং ভারত সরকার তাকে সমাদরে সসম্ভ্রমে রেখেছে। তো যে ইতিহাস নিয়ে আমরা কথা বলছি, সেটা কিন্তু মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা তৈরির সময়। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী কোটি কোটি এসে পশ্চিমবঙ্গের সম্পদ খেয়ে যাচ্ছে, ভারতের সম্পদ খেয়ে যাচ্ছে, আর সে দেশের রাজনৈতিক কারণে বিতাড়িত প্রধানমন্ত্রীকে সসম্মানে আমরা আশ্রয় দিয়েছি আমাদের দেশের। এতে আমাদের দেশের সেনাবাহিনীর আশ্রয় সে রয়েছে, রাষ্ট্রের আশ্রয় সে রয়েছে, তিনি রয়েছেন। তিনি কিন্তু লুকিয়ে থাকেননি, অনুপ্রবেশকারী তিনি নন। এই ইতিহাসটা মাথায় রাখতে হবে আমাদের। সোফিয়া এবং সুদীপ্তদা, বাংলাদেশে যখনই এটা দেখা, মানে বেশ কয়েকবারই এরকম দেখা গেছে, যখনই সরকার পরিবর্তন হয়, তখন আগে যারা ক্ষমতায় ছিলেন সেই রাজনৈতিক দলের কর্মীরা, নেতা কর্মীরা অনেকেই, এর আগেও আমরা দেখেছি, এসে কলকাতায় দিনের পর দিন বৈধভাবেই তারা কিন্তু বছরের পর বছর থেকে গেছে। আবার সরকার পরিবর্তন যখন হয় তখন আবার তারা চলে যান। এই ধরনের ঘটনা বাংলাদেশে প্রায় দেখা যায়। 71 সালে যখন স্বাধীন বাংলাদেশের জন্ম হচ্ছে, আজকে বাংলাদেশের মানুষ কতটা, সাধারণ মানুষের কথা আমি বলছি, আমি শাসক বর্গের কথা বলছি, কতটা গর্বের সঙ্গে সে কথা স্মরণ করেন আমি জানি না। সে 71 সালে বাংলাদেশের সরকারটা কোথায় গঠন হয়েছিল? আমরা তখন পূর্ব কলকাতায় থাকতাম, ওই অঞ্চলে একটা বাড়িতে বাংলাদেশের সরকার গঠন হয়েছিল। বাংলাদেশ রেডিও কোথা থেকে চলতো, আজকে ভারতের মধ্যে। তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, তিনি কোথা থেকে দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন? আজকে ভারত ভূমির মধ্যে থেকে। আবারও বলছি, যে দেশ থেকে নাকি অনুপ্রবেশকারীরা এসে ভারতের সর্বনাশ করছে, সেই দেশের মাত্র কয়েক মাস আগে সর্বোচ্চ নেত্রী, তার প্রধানমন্ত্রী, তিনি আমাদের দেশে আজকে আশ্রিত। মানে আমার তোমার ব্যক্তিগতভাবে কেউ কাউকে লুকিয়ে রাখেনি, রাষ্ট্রের তিনি আশ্রয় তিনি রয়েছেন। এই সম্পর্কটা দুটো দেশের মধ্যে ভুলে গেলে তো চলবে না। আমি সে দেশের প্রধানমন্ত্রীকে সমাদরে আশ্রয় দেব, আর সে দেশ থেকে ছাতা সারাই করতে আসে লোকটাকে, হ্যাঁ, যিনি বছরে মধ্যে 3 মাস যশোর থেকে এসে 3 মাস বর্ষাকালে এখানে ছাতা সারাইয়ের কাজ করে আবার ফিরে যান, তাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক পরিমণ্ডল গড়ব, এর মধ্যে প্রচন্ড দ্বিচারিতা রয়েছে। শেখ হাসিনাকে আশ্রয় কে দিয়েছে? জওহরলাল নেহরু দেননি তো। কে দিয়েছে? ইন্দিরা গান্ধী দেননি তো। নরেন্দ্র মোদী, অমিত শাহ দিয়েছেন তো। এগুলো তো মনে রাখতে হবে।